নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় লুই বুñuelের ১২৫ বছর। লুই বুñuel একজন স্পেনীয় চলচ্চিত্রকার। স্পেনীয় ক্যালেন্ডার, সারাগোসা, মাদ্রিদ, প্যারিস। লুই বুñuelের পাল্টে পাল্টে যাওয়া ঠিকানা এবং বুñuel হয়ে ওঠার ক্রমপর্যায়। ক্যালেন্ডায় লুই জন্মগ্রহণ করেন ১৯২২ ফেব্রুয়ারি। তার কথায় সেখানে মধ্যযুগ বিস্তৃত ছিল প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। গুড ফ্রাইডেতে সেখানে ডঙ্কা বাজত বেশ রহস্যময়ভাবে। এই বিশিষ্ট আওয়াজ বুñuel ব্যবহার করেন দ্য গোল্ডেন এজ ও নাজারিন ছবিতেও। ক্যালেন্ডার থেকে সারাগোসায় লুই পরিবারের সঙ্গেই চলে আসেন। শহর হলো বর্ণহীন ও নীরস, তবু এমন জায়গাতে লুইয়ের অন্তর্ঘাতমূলক কাণ্ডকারখানা রংচং সহ জারি ছিল। বাড়িতে এবং স্কুলের অভিভাবকরা বজ্রাটনির চেষ্টা চালিয়ে যান, আর লুই তা ফসকা গেরো করতে থাকেন নতুন কায়দায়। নতুন নতুন কায়দায় ১৩ বছর বয়সে তথাকথিত এক মঙ্গলবারের সকালে বন্ধুদের সাথে সস্তার মদ খেয়ে গির্জার প্রার্থনা সভায় বমি করে দেন। আর ১৫ বছরে তিনি তথাকথিত শারীরিক বিশুদ্ধতা নষ্ট করেন। সেই সময়েই তার যৎকিঞ্চিৎ ধর্মবিশ্বাস ধূলিসাৎ হয় ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিসের প্রভাবে। স্কুলে পড়ার সময়ই থেকেই বানিয়ে ঘটনা বলা তার সহজতা দক্ষতা ছিল। লুইয়ের বোন কঞ্চিতার স্মৃতি কথায় জানতে পারি, এক সন্ধ্যায় লুই আমাদের বলল সে স্কুলে দুপুরের সুপে পাদ্রির গেঞ্জির টুকরো পেয়েছে। স্কুল ও শিক্ষকদের বিশ্বস্ত সমর্থক বাবা তার কথা বিশ্বাস করলেন না, কিন্তু লুই নাসরবান্দা হলে তাকে খাবার টেবিল ছেড়ে চলে যেতে বলা হয়। ধীরে ধীরে উঠে সে গর্বিতভাবে দরজার দিকে এগিয়ে গেল ও গ্যালিলিওর ঢঙে বলতে লাগলো, তবুও আমার সুপে গেঞ্জির টুকরো ছিল। ঘটনাটি থেকে বুñuelের মানসিকতার একটি দিক খুব স্পষ্ট হয়ে যায়, যা পরবর্তীকালে তার জীবন দর্শনে পরিণত হয়েছে। যেমন সব রকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার অন্তর্ঘাতী চরিত্র, এখানে এক ঢিলে ধর্মীয় ও পারিবারিক প্রতিষ্ঠানকে হয়তো সচেতনভাবেই তিনি নস্যাৎ করেন লুই বুñuel। সেই সঙ্গে স্পষ্ট হয়ে যায় তার বীভৎস মজা করার ক্ষমতা। কল্পনাপ্রবণ মনের সঙ্গে অন্তর্ঘাতী স্বভাবের মিশ্রণ কিভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে, প্রতিষ্ঠানের লোকজনের কাছে বুñuelের জীবনযাপন ও শিল্পকৃতি তার সব থেকে ভালো নিদর্শন। সারাগোসায় মেয়র আয়োজিত এক ভাবগম্ভীর নাগরিক অনুষ্ঠানে অন্তর্ঘাতটা এরকম, আংশিক বেদে আংশিক দস্যুর বেশে লুই মঞ্চে আসেন একজোড়া কাঁচি নাচিয়ে ও সুরে একথা আবৃত্তি করতে করতে, একজোড়া কাঁচি আর আমার যুদ্ধের সংকল্প, এটা নিশ্চিত আমরা সংগঠিত করব বিপ্লব, আমরা দখল করব সমগ্র স্পেন। স্বপ্ন ও স্মৃতি বুñuelের জীবন ও শিল্প দর্শনের গুরুত্বপূর্ণ উপাদান। শিশুকাল থেকেই বানিয়ে ঘটনা বলার সহজাত দক্ষতা ছিল তার। স্বভাবত সম্ভবত তা টিকেও ছিল আজীবন, কেননা তার আত্মজীবনীমূলক উপন্যাস মাই লাস্ট ব্রিথে ব্যর্থহীন ভাষায় বুñuel বলেছেন, সতর্কতা সত্ত্বেও কিছু মিথ্যা স্মৃতি সেখানে রয়ে গেছে। বুñuel এমনও বলেছেন, দিনে ২ ঘন্টার কাজ থাকলে বাকি ২২ ঘন্টা স্বপ্নে পার করে দিতে পারি, যদি তা মনে থাকে। এমনকি দুঃস্বপ্নেতেও তিনি খুশি, কেননা সচরাচর তাই তো ঘটেছে তার ক্ষেত্রে। যেমন অ্যান আন্দালুসিয়ান ডগ, হ্যাঁ, ছবিতে প্রতিফলিত তার দেখা স্বপ্নের চরিত্র সেরকমই। খণ্ড মেঘ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে এবং পরেই সমান্তরালের একটি ফুলের ফলা এক সুন্দরী চোখের মণি ফালা ফালা করে কাটে। এক স্বপ্নের সঙ্গে এই স্বপ্নের সঙ্গে দালির স্বপ্ন, হাতের চোরতে ভর্তি হামাগুড়ি দেওয়া পিঁপড়ে, দুজনের স্বপ্ন সময়ের প্রকাশ ও সংযুক্তিতে যৌথ চিত্রনাট্য। বুñuelের পরিচালনায় প্রথম ছবি অ্যান আন্দালুসিয়ান ডগ, আন্দালুসিয়ান কুকুর। দালির সঙ্গে তার একমাত্র ছবি। পরের ছবি দ্য গোল্ডেন এজ। এই তাদের মতপার্থক্য এমন স্তরে পৌঁছয় যে বুñuel একাই ছবিটি পরিচালনা করেন। বুñuel ফ্রাঁসোয়া একবার বলেছিলেন, স্বপ্নের মোড়কে অযৌক্তিক কিছু ব্যাপার হয়তো আমি ছবিতে আনি, কিন্তু কখনোই প্রতিটি কোনো ব্যাপার নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুñuelের অযুক্তির খেলায় শিশুর মতো মেতে ওঠেন। বস্তুত স্বপ্নের ব্যাপারটা অনির্দিষ্ট অবাধ হওয়ার এই খেলা রমণীয় হয়ে ওঠে। যেভাবে খুশি কল্পনা শক্তিকে খেলিয়ে নতুন নতুন জগৎ তৈরি করতে পারেন এই রসিক নির্দেশক। যেমন দ্য মিল্কি ওয়ে ছবিতে যা স্বপ্নে দেখে এক তরুণী নেতৃত্বে একদল বিপ্লবী পোপকে গুলি করে। স্বপ্নটি দেখে কিন্তু গুলির আওয়াজে চমকে ওঠে পাশে বসা এক তরুণী। অবাধ কল্পনার মজা বুñuel ভীষণভাবে উপভোগ করেন তার ছবিতে। বস্তুত পরাবাস্তবতার মূল উদ্দেশ্যই হলো কল্পনার মুক্তির আধিপত্য। দ্য মিল্কি ওয়ে ছবিতে যাজক ঘরের বাইরে বসে মেরির পবিত্রতা সম্বন্ধে জ্ঞান দান করে এক যুবককে। হঠাৎই ঘরে এক
যুবতীকে দেখা যায় আলাদা বিছানায়। যেমন যিশুর জন্ম সত্ত্বেও মেরি কুমারী, অবাধ স্বপ্ন এবং মেরির পবিত্রতায় ঘরানাকে ব্যঙ্গ করা মিলেমিশে রমণীয় আধার হয়ে ওঠে ছবিটি। বেল দ্য জুর ছবির শুরুর দিকে বেশ কিছু স্বপ্ন দৃশ্য, অপ্রীতিকর এবং ভয়াবহ স্বপ্ন। পাতা ছড়ানো এক নির্জন রাস্তায় ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছে স্বামী স্ত্রী সেভেরিন ও পিয়ের। সেভেরিন কেমন এক সম্ভ্রান্ত ভাব, পিয়েরের ডাকে সাহস হয়েছে, সাড়া দেয় না। পরে পিয়েরের নির্দেশে দুজন কোচওয়ান সেভেরিনকে চাবুক মারে। এই স্বপ্ন সেভেরিনের মনে হয় পিয়েরকে সে ভালোবাসে। সব মিলিয়ে পিয়ের এন্ড সেভেরিনের সম্পর্ক কিছুটা শীতল, কিন্তু সবসময় শীতল নয়। সামনে বিভৎস রূপ বুনেলের প্রথম ছবিতে স্পষ্ট, যা বিস্তৃত থাকে পরবর্তী দুটি ছবিতে, গোল্ডেন এজ ও ল্যান্ড উইদাউট ব্রেড ছবিতে। দৃশ্য দর্শনের এই তীব্রতা তার মেক্সিকো পর্বে বা স্পেনে নির্মিত ভিরিদিয়ানা ছবিতেও স্পষ্ট। ধর্মীয় চরিত্র যখন সাধারণ মানুষের থেকে উঁচুতে নিজেদের তুলতে চায়, সেখানে হাস্যকর হয়ে উঠেছে চরিত্রগুলি। যেমন সিমন অফ দ্য ডেজার্টেড সিমন, সত্যি সে এক উঁচু মাচায় দিনের পর দিন থেকে যায়। তার স্বাভাবিক কামনা বাসনা, যেমন ভালোবাসা পাবার বা দেবার ইচ্ছে প্রবলভাবে আছে, কিন্তু সেটা লুকিয়ে রাখতে চায়। স্বপ্নে তার মায়ের স্নেহ কিংবা প্রেমিকার ভালোবাসার জন্য আকুলতা দেখি। বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টায় ব্যর্থ হলেও এক সুন্দরীর কাছে সেই আত্মসমর্পণ করে। মজার ব্যাপার, একসঙ্গে তারা পানশালায় যায়, পরিবর্তিত সিনম ভালো পোশাক, নিপুণভাবে ছাটা দাড়ি, মরুমেয় বা অবদমন থেকে রসবাসী তরুণীর সঙ্গে অন্তর্ঘাতমূলক বড়সড় মজাটা বুনেল এভাবে করে। বুনেল পরিচালিত শেষ ছবি 1971 সালে নির্মিত অবস্কিউর অবজেক্ট অফ ডিজায়ার। প্যারিস পর্বের নারী বন্দনা ও সূক্ষ্ম কৌতুক ভীষণভাবে উজ্জ্বল ছবিতে। তবু দীর্ঘ 50 বছরের চলচ্চিত্র জীবনে তার যে আবিষ্কার, মনোজগৎ, স্বপ্ন চৈতন্যের এখানে নারীদের তিনি বুঝতে চেষ্টা করেন, কিন্তু সন্তুষ্ট ছিল না সম্ভবত অনাবিষ্কৃত এক কারণে। তবুও যতটা পেরেছেন তার তুলনা কোথায়, এবং যেভাবে আবিষ্কার করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ, আমি শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেলাম বলেছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে তার প্রকৃত প্রকাশ্যে সংঘর্ষ শুরু হয় 50-এর দশকের শেষে নাজরিন ছবি থেকে, 1958 সালে এই ছবি করেন তিনি। যদি ঈশ্বর ফিরে আসেন, সম্ভাব্য পরিণতির কথা কারমাজভ পরিবারের দস্তবেজকে হয়েছিলেন। এবার প্রশ্ন পুনঃ এলে নাজারেনের হেরে যেতে হয়, কেননা সে তো পুনরুত্থিত যিশু। এই ধরিত্রী বুনুয়েলের সম্মানে উঠে দাঁড়ায়, অথবা ভিরিদিয়ানার সেই ভয়াবহ নৈশভোজ। লিওনার্দো লাস্ট সাপার চুরমার হয়ে গেছে, সব হয়ে সারা ইউরোপ প্রত্যক্ষ করেছে পরিত্রাণহীন পতন। রোমান ক্যাথলিক সাংস্কৃতিক পরিসরটিকে পরীক্ষা করে বুনুয়েলের একটি স্বনিযুক্তি। বাসনামতির বুর্জোয়াতন্ত্রে রুগ্নতাকে নিয়ে তিনি যে আখ্যান মন্দিরে রচনা করেন, তা বুর্জোয়াদের সহ্যের অতীত। নিজেদের মূর্ধা এত ভয়ঙ্কর ভাব তারা আর ফিরে পায়নি। অনুরুদ্ধ বুনুয়েল তো ভেনিসে বলতেই পেরেছিলেন, দণ্ডিত হওয়ার পরেই খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আপনার কি মনে হয় না এটা একটা পরাজয়? আর এরকম পরিস্থিতি আপনি কি মনে করেন না যে বিদ্রোহই একমাত্র যুক্তিপরায়ণ বিকল্প? অর্থাৎ লুই বুনুয়েল তার ছবির মাধ্যমে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে বিরোধিতা করেছে, এবং বাস্তব এবং পরাবাস্তবের মধ্যে যে নেক্সাস আছে সেটাকে তুলে ধরেছে, তা এক কথায় অনবদ্য বলা যায়। তাই লুই বুনুয়েলকে তার জন্মশতবর্ষের পরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং শেয়ারও করতে